গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে অনুপাত সমানুপাতের টাইপ 2 আমরা করব, ঠিক আছে। আগের দিন আমরা কয়েকটা টাইপ দেখিয়েছিলাম। আজকে টাইপ 2 এর যেগুলো মানে টাইপ 2তে মেনলি আমি যখন অন্য চ্যাপ্টারগুলো করাচ্ছিলাম সেখানে টাইপ 2 এর আমি মেনলি শর্ট ট্রিক্সগুলো বলছিলাম, শর্টকাট মেথডগুলো বলছিলাম। আজকেও সেই অনেক রকম শর্টকাট মেথড আমি দেখাবো। তো সবার ফার্স্টে কোয়েশ্চেন নাম্বার 8 আর 9 এখন করাবো, ঠিক আছে। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 8 আর 9 আমি দুটো কোয়েশ্চেন একসাথে সলভ করব। কেন একসাথে সলভ করবো সেটা দেখলেই বুঝতে পারবে, কারণ দুটো অঙ্কের প্রসেস একই, ঠিক আছে। একটা জায়গা খালি ডিফারেন্ট আছে, তার জন্য কী করতে হবে সেটা আমি বলবো এখানে। আচ্ছা, এবং তার সাথে শর্ট ট্রিক্সটা ওখানে বলে দেবো। কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। 8-এর কোয়েশ্চেনটা দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3। এবার প্রত্যেকটা সংখ্যার সাথে 5 যোগ করা হলে অনুপাতটা কী হয়ে যাবে, 5:7। আচ্ছা, তো প্রথমে এটা আচ্ছা এভাবেই লিখছি, 2:3 অনুপাতটা ছিল। তারপর 5 যোগ করাতে কত হয়ে গেছে, 5:7, এই তো। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখে নেব আরেকবার। শুরুতে অনুপাতটা ছিল দুটো সংখ্যা 2:3, তারপর প্রত্যেকটা সংখ্যার সাথে 5 যোগ করার ফলে অনুপাতটা হয়ে গেছে 5:7, এই তো। যে মেথডটা দেখাতে চলেছি, ঠিক আছে, যে মেথডটা তোমাকে দেখাচ্ছি এখন, সেই মেথড অনেক জায়গায় কাজে লাগবে। রেশিও যেখানে থাকবে না, ম্যাক্সিমাম সেই সমস্ত জায়গাতে কাজে লাগবে। বিশেষ করে এজের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এজের অঙ্কে মানে বয়সের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। যখন বয়সের অঙ্ক করাবো সেক্ষেত্রেও বুঝতে পেরে যাবে, ঠিক আছে। বা 9-এর অঙ্কটাই দেখে নেবে, এখানে বয়সের অঙ্ক আছে, ঠিক আছে, তখন আমি দেখাবো। তো যাই হোক, আয় ব্যয়ের অঙ্কের থাকতে পারে, মানে মানে 8 আর 9-এর গতের যে ধরনের অঙ্ক থাকবে, বা যে কোনো চ্যাপ্টারই হতে পারে সেটা, যে এই গতে যদি থাকে, সেই গতটা যদি তুমি ধরতে পারো সেক্ষেত্রে এই শর্টকাট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো শর্টকাটটা আমি দেখাবো। আচ্ছা, তো এখানে কি করা হয়েছে, এখান থেকে এখানে আসার জন্য কি করা হয়েছে, যে প্রত্যেকটার সাথে 5 যোগ করা হয়েছে, এই তো ব্যাপারটা এটা হয়েছে। আচ্ছা, এবার 9-এরটা আমি পড়ে নিচ্ছি। 9-এরটা কী বলেছে, 6 বছর আগে এ আর বি, এই যে বয়সের অনুপাত, বয়স এ আর বি বয়সের অনুপাত ছিল, সেটা কত, 7:8। আচ্ছা, সেটা কিন্তু 6 বছর আগে, মানে এটা যারা বর্তমান, সেটা কত, 2024। ওকে, তো 6 বছর আগে মানে কত ছিল, 2018। আচ্ছা, এইবার এটা ছিল। আর এখন থেকে 3 বছর পর, এই যে এখন থেকে 3 বছর পর না, 6 বছর আগে এ আর বি এর অনুপাত ছিল কত, 7:8, মানে 2018তে, বর্তমানে যদি 2024 হয় 2018তে, মানে 6 বছর আগে সেটা অনুপাত কত ছিল, 7:8 হয়েছে। আচ্ছা, এবার বর্তমানে অনুপাতটা সেটা কত, বর্তমানটা তো বলেই দিয়েছে, সেটা কত, এ বি এর অনুপাত 9:10। ওকে, এবার সেটা বলেছে কি 3 বছর বাদে, মানে 3 বছর পরে তাদের অনুপাতটা, মানে 2027-এ গিয়ে A:B কত হবে এটা বলেছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো কোয়েশ্চেন দুটো আমি ঠিকঠাক মোটামুটি লিখে দিয়েছি। ওকে, হ্যাঁ, কোয়েশ্চেন দুটো আমি লিখে দিয়েছি মোটামুটি একটা। এবার আমি কোয়েশ্চেনের সলিউশনটা বলবো। আচ্ছা, প্রথমত কথা তুমি দেখো, দুটো কোয়েশ্চেনই মানে প্যাটার্নটা কিন্তু একই রকম আছে। যেমন এখানে আমি বলি কোয়েশ্চেন নাম্বার 8-এ প্রথমে একটা অনুপাত দেওয়া ছিল, সেই অনুপাতের সঙ্গে কিছু যোগ করা হয়েছে, যোগ করার পরে অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে, এই তো। কোয়েশ্চেন নাম্বার 9-এও ঠিক, মানে 6 বছর আগে, মানে 2018 সালে একটা অনুপাত ছিল, দুজনের বয়সের অনুপাত ছিল। এবার বর্তমানে ঠিক মানে 6 বছর প্লাস হয়েছে বা 6 প্লাস হয়েছে, তার ফলে অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমি সবার ফার্স্টে 9 নম্বর কোয়েশ্চেনটা দেখাচ্ছি, শর্টকাটটা। আমাকে বলো, এই 8 থেকে যখন 2024-এ গেছে, মানে 2018 থেকে যখন 24-এ গেছে, মানে 6 বছর প্লাস হয়েছে, তাই তো হয়েছে। তার মানে যে 7 ছিল সে কত হয়েছে, 9, আর যে 8 ছিল সে কত হয়েছে, 10।
তাহলে আমাকে বলো এখানে কত প্লাস হয়েছে, অনুপাতে কত বেড়েছে। এখান থেকে এখানে যেতে হলে আমি দেখতে পাচ্ছি বছরে 6 বেড়েছে, 6 বছর বেড়েছে, কিন্তু অনুপাতে এটা কত, 7 থেকে কত হয়েছে 9, কত বাড়লো 2 বেড়েছে, আর 8 থেকে কত হয়েছে 10 হয়েছে। তাহলে এটাও 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, ঠিক আছে। আমি এখানে এক্স দিয়ে কিন্তু দেখাচ্ছি না, অনেক জায়গায় লেখা থাকবে। এটাকে আমি বলেছিলাম যে এটাকে ভাঙতে হলে কী লিখতে হবে, 7x, এটাকে 8x, তারপর 6 যোগ করতে হবে, মানে 7x + 6, 8x + 6, 6 বছর যেহেতু প্লাস, এইভাবে অনুপাত দেখে অনেক জায়গায় করা আছে, কিন্তু আমি সেক্ষেত্রে কিন্তু এই মেথড আমি বলছি না, ঠিক আছে। যখন এই প্রসেসে করা না যাবে তখন এক্স ধরবো, আদারওয়াইজ কিন্তু নয়। 90% কেস এইভাবেই সলভ হয়ে যাবে, হয়তো 10% 20% কেস হয়তো এক্স ধরে আমাকে নিতে হবে। যাই হোক, তো আমি মেথডটা আমি চলে যাচ্ছি সরাসরি। তো কী বলছিলাম যে এখান থেকে এখানে যখন যাচ্ছি তখন বছরে কিন্তু 6 বছর প্লাস হয়েছে, কিন্তু অনুপাতে সেটা কত প্লাস হয়েছে, 2 করে বেড়েছে। অনুপাতে কিন্তু সেটা 2, 7 যে ছিল সে 9 হয়েছে, 8 যে ছিল সে 10 হয়েছে, এক্স্যাক্টলি দেখে নাও 2 করে বেড়েছে, আর বছরে সেটা কত 6 করে। আচ্ছা আমাকে বলো এখান থেকে এখানে যেতে হলে প্রত্যেকে তো সমানভাবেই বাড়বে, মানে বছর তো যখন বয়স বাড়ে সবাইকার তো সমানভাবেই বাড়ে। 6 বছর পরে যদি যাই, মানে তোমারও 6 বছর বাড়বে, আমারও 6 বছর বাড়বে, সবাইকার সমানভাবেই বাড়বে, সমানভাবে বাড়বে। তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি অনুপাতে সমানভাবে বেড়েছে, এটাও 2 বেড়েছে, এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও 2 বেড়েছে, সমানভাবে বেড়েছে, আর বছরে সেটা কত, সেটাও সমানভাবেই 6, প্রত্যেকে 6 ভাবে হয়েছে। তাহলে আমি বলতে পারি কম্পেয়ার করে এই যে 2 ইউনিট বাড়ছে, তার মানে সেটাই হচ্ছে 6 বছর। তাহলে 1 ইউনিট বাড়া মানে কত, সেটা 3 বছর হয়েছে। তার মানে 3 বছর বাড়ার জন্য সেটা কত ইউনিট বাড়বে, 1 ইউনিট বাড়বে। তাহলে আমাকে বলো 2024 থেকে 2027, মানে 3 বছর বাড়ছে, তো তাহলে 1 ইউনিট বাড়বে। তাহলে যে 9 ছিল সে কত হয়ে যাবে 10, আর যে 10 ছিল সে কত হয়ে যাবে 11। তার মানে রেশিওটা কত হয়ে যাবে 10:11। এই হচ্ছে আমাদের, এইভাবে অ্যান্সারটা হচ্ছে। আচ্ছা, বা কোয়েশ্চেনটা এরকমও দিতে পারতো যে 6 বছর বাদে তাদের বা 2027 গিয়ে তাদের বয়স কত হবে। এইভাবে দেখতে পাচ্ছি 1 মানে কত 3 বছর, তাহলে 10 মানে কত হয়ে যাবে 30 বছর, মানে এর বয়স হয়ে যাবে 30 বছর, আর এর বয়স হয়ে যাবে কত 33 বছর। যদি বলতো যে বর্তমানে তাদের বয়স কত, তাহলে 3 9 27 বছর, আর 10 মানে 30 বছর, এইভাবে হতে পারতো, ঠিক আছে। যেইভাবে খুশি বলতে পারি, বা বলতে পারতো যে 2018 সালে, বা 2018 তো বলবে না, বা মানে 6 বছর আগে এ আর বি এর বয়স কত ছিল। তাহলে 1 মানে যেহেতু 3 বছর, তাহলে 3 7 এটা 21 হতো, আর 3 8 এটা 24 বছর হতো। যেভাবে হোক অঙ্কটা তো আলটিমেটলি, যাই হোক এখানে প্রসেসটাই মেন, তো প্রসেসটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা নাও কোয়েশ্চেন নাম্বার 8। একই প্রসেসে হবে কিন্তু একটা জায়গায় ডিফারেন্ট। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি কী জন্য ডিফারেন্টটা হচ্ছে। আচ্ছা ফার্স্টে বলো এই অনুপাতটা কত ছিল, দুটো সংখ্যা 2:3। 5 যোগ করার পর মানে প্রত্যেকের সাথে সমানভাবে যোগ করেছে, মানে প্রত্যেকে সমানভাবে বাড়বে, ব্যাপারটা হচ্ছে এইটা। এখানে যেমন প্রত্যেকে সমানভাবে বেড়েছিল, ঠিক আছে, ইউনিটেও সেম, বছরও তো সেম হবেই, ইউনিটেও সেমই হয়ে গেছে। আচ্ছা এক্ষেত্রেও তাই, দেখে নাও সমানভাবে যোগ হয়েছে, কিন্তু বেড়েছে সেটা আমি দেখে নিচ্ছি। 2 যে ছিল সে কত হয়েছে, বেড়েছে কত 3 যে ছিল সে কত হয়েছে 4। তার মানে অনুপাতে কিন্তু সমানভাবে বাড়েনি। এই যে অনুপাতে যদি এরকম যদি মিসম্যাচ থাকে, মানে সমানভাবে বাড়েনি, কম বেশি যদি কোথাও হয়ে যায়, ঠিক আছে, সমানভাবে বাড়লো না, কম বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি করবে, এই যে প্রসেসটা দেখে নাও। এটা তো একটা জানলি, আবার এর যদি এরকম মাঝখাতে যদি আটকা পড়েও যাও, সেক্ষেত্রেও আমি একটা কিন্তু ওয়েটা দেখিয়ে দিচ্ছি। এটার প্রসেস কি, যে এদের গ্যাপটা নিতে হয়, ঠিক আছে, এখানে কী নিতে হয়, গ্যাপটা নিতে হয়। এদের গ্যাপ কত, এটার গ্যাপ কিন্তু 2, এটার গ্যাপ কত 1, ঠিক আছে। তো কী বলছি, এই গ্যাপ নিয়ে এই গ্যাপ এখানে গুণ হবে, মানে এটার সাথে, এই রেশিওটার সাথে হলো, আর এই গ্যাপটা এখানে গুণ হবে, হয়েছে। তাহলে কত হচ্ছে সেটা 4:6, আর এটা কত 5:7। ওকে হলো। আচ্ছা তাহলে এইবার দেখে নাও, কম বেশি হয়ে যাচ্ছিলো বলে, মানে সমানভাবে বাড়ছিল না,
কম বেশি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি কিন্তু এই প্রসেস। আর যদি সমান ইউনিটেও সেম বাড়ে আর এদিকে বছরেও সেম বাড়ে, মানে সমান যতটা যোগ হবে অনুপাতেও যদি সমান বাড়ে, সেক্ষেত্রে কোনো কিছু করতে হচ্ছে না আমার। এক্ষেত্রে যেমন ঢালাও প্রসেস আমি দেখিয়ে দিয়েছি সেটা, ঠিক আছে। এক্ষেত্রে যেহেতু হচ্ছিল না, সেই জন্য আমি এই ক্রস মাল্টিপ্লিকেশান করে, মানে এটার গ্যাপ দিয়ে এখানে গুণ, এটার গ্যাপ দিয়ে এখানে গুণ করে করতে হচ্ছে, ঠিক আছে। এই একটা খালি একটা স্টেপ এখানে কিন্তু আমাকে অ্যাডিশনাল করতে হবে, তারপরেই কিন্তু আমার সেমভাবে আসতে বাধ্য, মানে ইউনিটের সমান বাড়তে বাধ্য। দেখে নাও 4 যে ছিল সে কত হয়ে গেছে 5, কত বেড়েছে 1, এই যে 6 যে ছিল সে কত 1, সমান বেড়েছে কি না। মেন কথা সমানভাবে, মানে এক্স্যাক্টে আমার যতটা বাড়ছে ঠিক অনুপাতেও যেন সমানভাবে এক্স্যাক্ট বাড়ে, ঠিক আছে, তবেই কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। এই যে তাহলে 1 বাড়ছে, তাহলে 1 বাড়া মানে কত 5 হয়ে গেল। আচ্ছা, এবার কি জিজ্ঞাসা করেছে, যে বলেছে যে বৃহত্তর সংখ্যাটি কত, এই তো। আচ্ছা, কী বলেছে বৃহত্তর সংখ্যাটা কত, ঠিক আছে। তো বৃহত্তর সংখ্যাটা কোনটা, মানে সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের অ্যাকচুয়াল অনুপাত, কিন্তু এটা যোগ করার পর এটা বলেছে, মানে সংখ্যাগুলো কিন্তু এটা ছিল। এখান থেকে আমাকে বৃহত্তরটা খুঁজতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মিস্টেক করবে না, যেটা হচ্ছে যে এই যেরকম ক্রস মাল্টিপ্লিকেশান করে দেওয়ার পর, ঠিক আছে, এটার গ্যাপ দিয়ে গুণ করে দেওয়ার পর এই অনুপাতটার কিন্তু কাজে লাগবে না, এই অনুপাতগুলো কিন্তু আর কাজে লাগবে। তখন এই অনুপাতটা যেটা চেঞ্জ গুণ করার পর যে অনুপাতটা দাঁড়াবে সেটা নিয়ে আমাকে ধরতে হবে। তাহলে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি 4:6 হয়ে গেছে। তার মানে এখানে বড় সংখ্যা কোনটা, বড় হচ্ছে আমাদের 6, তাহলে 1 মানে 5, তাহলে 6 মানে কত হবে 5 6 30, এটা হবে আমাদের। যদি ছোটো বলতো তাহলে 4 5 20 হয়ে যেত, হয়েছে। তার মানে 5 গুণ হয়েছে 4 5 20, একটা 5 6 30। হ্যাঁ, ছোটো বললে তাহলে 4 5 20 হতো, বড় যেহেতু বলেছে 30 হবে। এই হচ্ছে প্রসেস। তাহলে কী দেখলে, যে এখানে যে কী জানলে, যে মানে এক্স্যাক্ট আমি যতটা কোনো একটা অনুপাতের সাথে এক্স্যাক্ট পূর্ণ সংখ্যায় যতটা যোগ করব, যোগ করার পর যে অনুপাতটা হবে, ঠিক আছে, অনুপাতগুলো তো চেঞ্জ হচ্ছে, মানে অনুপাতেও যেন সমানভাবে বাড়ে, আর ওদিকেও যেন এক্স্যাক্ট যতটা যোগ করেছিলাম সেক্ষেত্রেও যেন সমানভাবে বাড়ে, অনুপাতেও যেন সমানভাবে বাড়ে, আর এক্স্যাক্ট যেটা আমি যোগ করছি সেটাও যেন সমানভাবে বাড়ে। তাহলে এই মেথড আমরা ফলো করব। যদি এরকম সমানভাবে না বাড়ে, কম বেশি হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে গ্যাপ দিয়ে গুণ করে দিলেই কিন্তু সমানে চলে আসবে। এই হচ্ছে দুটো মেথড, ঠিক আছে। এই একটা মেথড ইঞ্জিনিয়ারিং যেটা, আর এটা তোমার গ্যাপ দিয়ে গুণ করার মেথডটা দেখালাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। নতুন একটা জিনিস কিন্তু জানলে, ইন্টারেস্টিং জিনিস, ভালোভাবে মাথায় রেখে দেবে, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, ঠিক আছে। মানে খুবই ফানি একটা কোয়েশ্চেন, কিন্তু খুবই গুলিয়ে যাওয়া একটা কোয়েশ্চেন, হয়েছে। এখানে মানে শর্টকাটটা আমি দেখে নেব, যেটা হয়তো আগে হয়তো কোনো দিন নাও জেনে থাকবে। আচ্ছা, কোয়েশ্চেনটা দেখে নাও। প্রসেস কিন্তু আমরা অলরেডি জেনে এসেছি, মানে জানিয়ে দিয়েছি, আমি পার্সেন্টেজও খানিকটা জানিয়ে দিয়েছিলাম, বা একটু আগেও কিন্তু আমি একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে সেটা আমি বলে এসেছি। সেটা খেয়াল করতে পারলে এই কোয়েশ্চেনটা 17 নম্বর কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। তো 17 নম্বর কোয়েশ্চেনটা আমি জাস্ট বলে দিই একটা, যে কী বলেছে কোয়েশ্চেনটা, 2a = 3b = 4c হলে তাহলে a:b:c কত। এই হচ্ছে কোয়েশ্চেন আমাদের, যে a:b:c কত, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও এই কোয়েশ্চেনটার সলিউশন, মানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার ঠিক এই কোয়েশ্চেনটার যা অ্যান্সার সেটা হবে। মানে এই কোয়েশ্চেনটা যদি এরকমভাবে থাকতো যে 2:3:4 ব্যস্ত অনুপাত কত, ঠিক আছে, যেটা তুমি করে এলে একটু আগে, তারও অ্যান্সার যা হবে এটারও এই কোয়েশ্চেন, মানে 17 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার তাই হবে। বা 2:3:4 অনন্যকের অনুপাত কত, যা অ্যান্সার হবে এটারও তাই অ্যান্সার হবে। অথবা 1/2:1/3:1/4, ঠিক আছে, এটাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে চেঞ্জ করতে হয়, যা অ্যান্সার হবে এখানেও তাই সেম অ্যান্সার হবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এটাই 2:3:4 অনন্যকের অনুপাত, মানে এটা। তো যাই হোক, তো এইবার আমি অ্যান্সারটা এটা সেম হবে, ঠিক আছে। আচ্ছা, তার আগে বলে দিই, আচ্ছা, আমি পার্সেন্টেজ যখন করিয়েছিলাম তখন আমি কিছুটা টাচ করে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে রেশিওতে আমি এটা আবার ডিটেলসে বলবো, ঠিক আছে। তো এই শর্টকাটটা অ্যাপ্লাই করার আগে কন্ডিশানটা আমি বলে দিই, ঠিক আছে।
মাঝখানে কিন্তু সমান চিহ্ন থাকতে হবে, দুটো সংখ্যার এখানে প্রোডাক্ট হয়ে থাকবে, ঠিক আছে, দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট হয়ে থাকবে, মানে একটা ফিক্সড টার্ম তার সাথে একটা ভ্যারিয়েবল, দুটো এরকম সংখ্যা থাকবে, গুণ হয়ে থাকবে, দুটো সংখ্যা এরকম গুণ হয়ে থাকবে, একটা ফিক্সড টার্ম একটা ভ্যারিয়েবল, একটা নাম্বার একটা ভ্যারিয়েবল টার্ম এরকম গুণ হয়ে থাকবে, আর মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, ঠিক আছে। তার জন্য প্রসেস কী বলেছিলাম মনে করে দেখবে, যে আমি এইগুলোর লসাউ করতে বলেছিলাম, ঠিক আছে, এদের লসাউ কত হবে 12, ঠিক আছে, এদের লসাউ করতে বলেছিলাম, ঠিক আছে, লসাউ করতে হবে 12। আচ্ছা, এইবার এইটা আর এটার মধ্যে প্রসেসটার মধ্যে কম্পেয়ার করে দেখে নিই। এক্ষেত্রে কিন্তু মানে 2:3:4 যদি অনন্যকের অনুপাত বা ব্যস্ত অনুপাত যদি বলতো, তাহলে কী করেছিলাম, যে এটাকে উল্টে দিচ্ছিলাম, বা এর শর্টকাটটা কী ছিল, যে এটা চাপা দিয়েও করা যায়। আমি ওই চাপা দেওয়া মেথডটা আমি বলছি না, আমি এখন জেনারেল মেথডটা যেটা বলেছিলাম সেটা বলছি। কী বলেছিলাম, যে এদেরকে উল্টে দিয়ে করতে হতো। তো সেক্ষেত্রে আমি কী বলেছিলাম, যে এদের লসাউ করতে হয়েছিল, ভালোভাবে দেখে নাও। এই জায়গাটাই গুলিয়ে যাবে, যে কখনো আমি হরের, কেউ বলবে যে স্যার আপনি তো একবার হরের লসাগু করছেন, একবার আবার লবের লসাগু করছেন, ঠিক আছে, মানে জিনিসটা ঘুরে যাচ্ছে। কিন্তু ভালোভাবে দেখে নাও, এখানে কিন্তু ইস্টু দেওয়া আছে, এই যে মাঝখানে যদি ইস্টু দেওয়া থাকে তখন কিন্তু আমি বলেছিলাম হরের লসাগু করতে। এইটাই কিন্তু এখানে মানে ফানি, মানে অথচ কিন্তু ভুল হয়ে যাওয়ার কথা। এখানে কিন্তু অনুপাত থাকলে তবে হরেরগুলো লসাগু হবে, নিচেরগুলো। আর এখানে কী করছে, মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে তবে উপরেরগুলো লসাগু আসে, ঠিক আছে। সমান চিহ্ন থাকলে তাহলে কার উপরের লসাগু, আর অনুপাতে থাকলে নিচেরগুলো লসাগু করছে না, এইখানটাই মনে রেখে দেবে। আচ্ছা, এইবার তাহলে আমাকে বলো জিনিসটা কী হয়ে গেল, যে 2a = 12, মানে a এর মান কত হবে 6, আর b এর মান কত হবে 3b হচ্ছে 12, তার মানে b কত 4 আর c কত 3, তার মানে a:b:c আমাকে বার করতে বলেছে। তাহলে অ্যান্সারটা কত হবে 6:4:3। এক্ষেত্রেও তুমি দেখে নেবে এদের অনন্যকের অনুপাত 6:4:3 হয়েছে। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি এটাও বলেছিলাম যে এই রকম থাকলে 2a = 3b, যদি শুধুমাত্র এরকম দুটো থাকতো, মানে সমান চিহ্ন একটা, মানে মাঝখানে সমান চিহ্ন আছে আর দু সাইডে দুটো সংখ্যার গুণফল হয়ে আছে, মানে এখানে যেমন দুটো সমান চিহ্ন আছে, মানে তিনটে এরকম গুণ হয়ে আছে, তিনটে নয়, শুধুমাত্র যদি দুটো থাকতো, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে জাস্ট এই ভ্যারিয়েবলগুলো ঘুরে যাবে, মানে a এর মান হয়ে যাবে কত 3, আর b এর মান কত হয়ে যাবে 2, সেক্ষেত্রে বার করা আরও সোজা, মানে এটা হচ্ছে আরও শর্টকাট, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রসেস কিন্তু এটাই ফলো করছে, যে লসাগু করেই আসছে। তো যাই হোক, দুটো থাকলে আরও ইজিলি বলা যায়, জাস্ট ঘুরিয়ে দেবে, কিন্তু তিনটে থাকলে মানে ইঞ্জিনিয়ার মেথড কিন্তু এটা, ঠিক আছে। তাহলে কি শিখলে, যে অনন্যকের অনুপাতে, মানে তখন মাঝখানে অনুপাত থাকলে হরের লসাগু করতে হয়, আর এরকম যদি এরকম মাঝখানে সমান চিহ্ন দিয়ে থাকে তখন লবগুলোর লসাগু করে বেরিয়ে যেতে হয়, ঠিক আছে। এবার এটারই রূপ আরও কোয়েশ্চেন আমি নিয়ে আসবো, মানে এই যে প্যাটার্নটারই আরও অনেক রকম রূপ হতে পারে, সেই রূপগুলো কীভাবে কোথায় চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাবো, ঠিক আছে। তো এটার অ্যান্সার 6:4:3। রিমাইন্ড করে নেবে ভালো করে, যে এটার লসাগু করলেই অঙ্কটা কিন্তু হয়ে যাবে, হয়েছে। আরও কোনো অন্য মেথডে যাবে না, বইতে দেখবে অন্য রকমভাবে সলভ করা আছে, আরও বড় করে করা আছে, সেক্ষেত্রে কিছু করার দরকার নেই, ঠিক আছে। এটা করলেই লসাগু করলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে, ওকে। আচ্ছা, নাও কোয়েশ্চেন নাম্বার 8। দেখে না, আমি বললাম যে কোয়েশ্চেন নাম্বার 17 যে একটা কোয়েশ্চেনটা যে ছিল, যে ফরম্যাটে ছিল, সেই ফরম্যাটটাই আবার কত রকমভাবে ভ্যারি করতে পারে, আমি সেরকম কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো 17 নম্বর কোয়েশ্চেনের সাথে কোথায় সিমিলারিটি আছে, কোয়েশ্চেন নাম্বার 18টা মাঝখানে সমান চিহ্ন আছে, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো, যে মেথডটা ফলো করতে হবে সেটা কিন্তু সেমই থাকবে, কিন্তু কিছু কিছু ফরম্যাটে আমাকে চেঞ্জ করতে হবে, বা এখানে কোয়েশ্চেনটা সেখানে চেঞ্জ করাই আছে, তাহলে আগেরটার মতো আমাকে নিয়ে আসতে হবে। এইবার দেখে নাও কীভাবে নিয়ে আসবো। আচ্ছা, কী বলেছে, a 30%, মানে এর সাথে 30% গুণ হয়ে আছে, যেমন যেমন ছিল 2a = 3b = 4c, মানে এর সাথে 2 গুণ ছিল, b এর সাথে 3, c এর সাথে 4, এইভাবে গুণ ছিল। এক্ষেত্রে গুণটা কী আছে, এর সাথে 30%, b এর সাথে কত 0.25, আবার c এর সাথে কত 1/5। প্রথমত কথা, আমি কি বলেছিলাম, মেথডটা কী ছিল, যে আমাদের লসাগু করতে হতো উপরগুলো। আচ্ছা, আমাকে তুমি বলো তাহলে কার আমি লসাগু করবো,
এখানে কোনো মানে এই যে এর সাথে যে ভ্যারিয়েবলগুলোর সাথে যে গুণটা হচ্ছে সেটা কিন্তু এক একটা মানে এক একটা টাইপের নাম্বার নয়, মানে সেম টাইপের নাম্বার নয়। কোনোটাতে পার্সেন্টেজ আকারে আছে, তো কোনোটাতে মানে ভগ্নাংশ আকারে আছে, বা কোনোটাতে ভগ্নাংশের আকারে আছে, তো কোনোটাতে দশমিক আকারে আছে। তাহলে তুমি কীভাবে যাবে? তো প্রথমত কথা আমি বলে দিই, হয় এরকম থাকলে, এরকম যদি থাকে, তুমি হয় পার্সেন্টেজে চেঞ্জ করবে অথবা ভগ্নাংশে চেঞ্জ করবে। পার্সেন্টেজে চেঞ্জ করবে অথবা ভগ্নাংশে, কখনো দশমিকে নিয়ে আসবে না। দশমিকে নিয়ে এসে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? পার্সেন্টেজ, হয় পার্সেন্টেজ অথবা ভগ্নাংশ। তো এটা তো পার্সেন্টেজ হয়েই আছে, 30% হয়েই আছে। আচ্ছা, এটা আমি লিখতে পারবো তো 25/100, ঠিক আছে? তাহলে আমি কত বলতে পারবো? 25% এটা। আচ্ছা, এইবার আমাকে বলো 1/5, 1/5কে যদি আমি পার্সেন্টেজে চেঞ্জ করতে যাই, তাহলে 1/5কে পার্সেন্টেজে চেঞ্জ করবো, মানে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 20%। তার মানে এটা কত? 20% হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি পার্সেন্টেজে সব নিয়ে চেঞ্জ করে চলে গেলাম। মানে পার্সেন্টেজও নিয়ে যেতে পারো বা ভগ্নাংশও নিয়ে যেতে পারো। আমি এক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজেই চেঞ্জ করা সুবিধা, কারণ এখানে 30% হয়ে আছে, আর এটাকে দেখতে পাচ্ছি পার্সেন্টেজের রূপ দেওয়া সোজা, কারণ 0.25 মানে হচ্ছে 25%, ঠিক আছে? যেহেতু 25/100, 25%, তাহলে একটা হয়ে গেছিল পার্সেন্টেজ, এটাও দেখছি সিম্পলি হয়ে যাচ্ছে, আর এটাকেও আমি চেঞ্জ করে নিয়ে চলে যেতে পারলাম সহজেই। সেই জন্য পার্সেন্টেজ সবকটা নিয়ে যেতে, তুমি চাইলে ভগ্নাংশও নিয়ে যেতে পারতে, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে তুমি করে দেখে নেবে এই অঙ্কটাই যে ডিফিকাল্ট হচ্ছে, ঠিক আছে? তো ভগ্নাংশেও আমি একটা প্রসেস দেখিয়ে দেবো, ভগ্নাংশ কীভাবে চেঞ্জ করে করতে হয় অঙ্কটা, সেটাও দেখিয়ে দেবো। তারপরে তো পার্সেন্টেজে যেহেতু সুবিধা হচ্ছে, সেই জন্য পার্সেন্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এখন, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? a ইন্টু 30%। আচ্ছা, এখানে আমি লিখে দিই, মানে a ইন্টু 30%, আচ্ছা, b ইন্টু 25, c ইন্টু 20%, এই তো। আচ্ছা, এইগুলো কাটাকাটি যাবে, পার্সেন্টেজ সব কটাতেই আছে, তাহলে সমান চিহ্ন যেহেতু আছে সব কেটে চলে যাবে। আচ্ছা, আবার এখানে কাটাকাটি যাবে, কত দিয়ে যাবে? 5 দিয়ে, 5 6 30। আচ্ছা, এটা 5 5 25, মানে b ইন্টু 5, এটা c 5 4, c ইন্টু 4, এই তো হয়ে গেছে। দেখে নাও, আগের ফরম্যাটের মধ্যেই চলে এসেছে। এবার তুমি সিম্পলি এবার লসাগু করে চলে যাবে। লসাগু কত হয় বলো? আমি দেখতে পাচ্ছি 60 হবে। লসাগু কত হবে? 60। তাহলে আমাকে বলে 6a হচ্ছে 60, মানে a এর মান কত? 10, b এর মান কত? 12, c এর মান কত? 15। তখন a:b:c কত? 10:12:15। এই হচ্ছে অ্যান্সার আমাদের। কতটা সিম্পলিভাবে করে দিলাম দেখি, কোনো রকমভাবে জটিলতা কিন্তু করিনি। আমি সেদিন জাস্ট বলেছিলাম হয় পার্সেন্টেজ অথবা ভগ্নাংশে চেঞ্জ করবে, এরকম থাকলে, ঠিক আছে? আগেরটার মতো সিম্পলি মানে 17 নম্বরের মতো থাকলে তো হয়েই যেত, কিন্তু এখানে যেহেতু এরকম পার্সেন্টেজ আছে, ভগ্নাংশ আছে, আবার তোমার দশমিকেও আছে, সেই জন্য পার্সেন্টেজ ভগ্নাংশের মধ্যে যে কোনো একটা আমি পার্সেন্টেজ করলে সুবিধা হচ্ছে দেখছি, সেই জন্য পার্সেন্টেজে চলে গেলাম। এই অ্যাজ ইউজুয়াল যেরকম করতে হয়, লসাগু করে মানে কাটাকাটি করে ছোটো করে তারপর লসাগু করে চলে গেছে, ঠিক আছে? যে অ্যান্সার চলে আসছে 10:12:15, এটা অ্যান্সার হবে। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, ঠিক আছে? আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 18-এর মতনই বা 17-এর মতনই, ঠিক আছে? মানে অ্যাকচুয়াল প্রসেসটা হচ্ছে, মানে মাদার যে প্রসেসটা, সেটা কোয়েশ্চেন নাম্বার 17 ফলো করছে। এবার সেই 17-এর রেসপেক্টে কী কী মানে টাইপ হতে পারে সেটা আমি কোয়েশ্চেন নাম্বার 18-এ দেখালাম, এবং কোয়েশ্চেন নাম্বার 19-এও দেখাবো, ঠিক আছে? কী বলেছিলাম? হয় তোমাকে এরকম থাকলে পার্সেন্টেজ অথবা ভগ্নাংশে চেঞ্জ করতে হতে হবে, দশমিকে নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভাববে যে এখানে এটাও পার্সেন্টেজ, এটাও পার্সেন্টেজ, তাহলে এটাকে আমি পার্সেন্টেজ চেঞ্জ করে নেবো। তো এইবার এটাকে যদি পার্সেন্টেজে চেঞ্জ করতে হয়, কীরকম ফাঁদে পড়বে তুমি দেখে নাও। এটাকে 100 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে? 2 দিয়ে কাটলে 3, এটা 50, এই যে 50/3 হয়ে যাচ্ছে, তাই তো? এই যে ভগ্নাংশে এই যে 50/3 চলে আসছে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্ট। তার মানে আলটিমেটলি আমি ভগ্নাংশকে ভেঙে যখনই পার্সেন্টেজ করতে যাচ্ছি, সেই ভগ্নাংশ দিয়ে আসছে, তাহলে আমার লাভ তো কিছু নেই, ঠিক আছে?
তো তার চেয়ে বরং আমি এদেরকে আমি করে নেব ভগ্নাংশে, ঠিক আছে। তো 20/100 এটাও কী হবে 20/100, 20/100 মানে কত হবে 1/5, এটা 30/100 মানে কত হবে 3/10, আর এটা যেমন 1/6 ছিল, এই তো। তার মানে কী দাঁড়াচ্ছে a ইন্টু 1/5 সমান b ইন্টু 3/10, আর এদিকে c ইন্টু 1/6, এই তো। তার মানে a/5 3b/10 আর এটা c/6 হয়ে গেছে। এবার আমাকে বলো এরকম থাকলে আমি কাদের লসাগু করতে বলেছিলাম, রিমাইন্ডেড লব মানে উপরে যেগুলো থাকবে, তাহলে উপরে মানে লবে এখানে কি আছে কিছু নেই মানে 1 আছে, এখানে কি আছে 3 আছে, এখানে 1, তাহলে লসাগু কত হবে এক্ষেত্রে 3 বসাবো। তাহলে a/5 এর মান কত 3, কারণ a এর মান কত হচ্ছে এখানে 15 কিন্তু, হ্যাঁ। 3b/10 ইকুয়ালস টু কত 3, কাটাকাটি করে দেখে নেবে, এটা b এর মান 10 হবে, আর এটা c/6 হচ্ছে 3, মানে c এর মান কত 18, তার মানে a/b/c কত 15:10:18, এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার, ঠিক আছে। তো কীভাবে তোমাকে আমি ফাঁদ থেকে বাঁচালাম সেটা বুঝতে পারছো, তাহলে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো সবাই ভাববে যে এটা যেহেতু পার্সেন্টেজটায় দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, দুটোই পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে এই যে ভগ্নাংশটা এটাকে পার্সেন্টেজে চেঞ্জ করলে তাহলে একবারে 3টি পার্সেন্টেজে হয়ে যাবে। কিন্তু যখনই তুমি পার্সেন্টেজ করতে যাবে যে এই যে ভগ্নাংশে চলে আসবে, তো আলটিমেটলি লাভ কিছুই হলো না, ভগ্নাংশ ছিল ভগ্নাংশতেই চলে আসছে। সেই জন্য আমি কী করলাম যে এইটাকে চেঞ্জ না করে আমি বাকিগুলোকে ভগ্নাংশে করে নিয়ে চলে গেলাম। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি অনেকটা সুবিধা হচ্ছে। এই যে আমি যা করতে হয় উপরেগুলো লসাগু করে চলে গেলাম, দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে আলটিমেটলি অ্যান্সারটা কত হলো a/b/c 15:10:18, এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে প্রসেস। তো এই টাইপের যেগুলো যত ধরনের প্যাটার্ন হয় মানে যে যে ধরনের হতে পারে, ঠিক আছে, পার্সেন্টেজ দিয়ে বললাম, দশমিক দিয়ে বললাম, ঠিক আছে, ভগ্নাংশ দিয়ে বললাম, ঠিক আছে, এই সবগুলি মোটামুটি দেখানো হলো। আর অ্যাকচুয়াল প্রসেস তোমরা যেটা আলটিমেটলি শিখতে পারলে যে মাঝখানে সমান চিহ্ন থাকলে কী হয় বা অনন্যকের অনুপাত থাকলে কী হয়, মানে দুটোই মেথড মোটামুটি একই, ঠিক আছে। মানে মাঝখানে সমান চিহ্ন থাকলে উপরে লসাগু হচ্ছে, আর অনুপাতে থাকলে সেটা নিচেরগুলো লসাগু করতে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু জানলে, ঠিক আছে। বা এই যে ধরো 2/9 3/5 এরকম দুটো ভগ্নাংশ থাকে, তাহলে ডাইরেক্টলি এরকম কোনাকুনি গুণ করেও করা যায়। এই জায়গাগুলো কিন্তু টুকটাক শিখলে এইগুলো তুমি মনে রেখে দেবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16টা কী বলেছে একটু দেখে নিই। কী বলেছে যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যা a b c আছে, কিন্তু এমনভাবে ডিস্ট্রিবিউশনটা করেছে, কীভাবে ডিস্ট্রিবিউশনটা করেছে যে a এর দ্বিগুণ b এর 3 গুণের সমান। আচ্ছা, এবার মানে a এর যখন দ্বিগুণ করবে b এর সেটা 3 গুণের সমান হবে, আর b এর যখন 4 গুণ করবে c এর সেটা 5 গুণের সমান হবে। তাহলে a আর c এর অনুপাত কত, বা a b c এর অনুপাত কত, বা b c এর অনুপাত, যেটা খুশি জিজ্ঞাসা করতে পারতো, ঠিক আছে। যাই হোক, তো প্রসেসটা আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, তো আমি এই মেথডগুলো কিন্তু বলেই এসেছি। তো এখানে দেখে নাও যে দুটোর মধ্যে সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাকে 3টের মধ্যে সম্পর্কটা বার করতে বলেছে, বা এখানে যেটা জিজ্ঞাসা করেছে a/c, তুমি এই 3টে সম্পর্ক বার করতে পারলেই তবেই কিন্তু তুমি এটা বার করতে পারবে a/c, মানে তুমি ডাইরেক্টলি a থেকে c তে যেতে পারবে না, কারণ a c এর মধ্যে কোনো রিলেশান নেই, মাঝখানে কিন্তু ভায়া হয়ে গেছে, b মাঝখানে মিডিলে পড়ে গেছে, তাই না। তো সেই ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে এই ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো দেখতে হবে যে কটা ভ্যারিয়েবল আছে, বলেছিলাম এখানে যেমন 3টে ভ্যারিয়েবল আছে। আর কি বলেছিলাম 2 নম্বর স্টেপে যে কোনটা রিপিট আছে, যেমন বি রিপিট আছে, তাহলে বিকে অবভিয়াসলি মিডিলে রাখতে হবে, তাই তো। আর এদিকে একদিকে এ আর একদিকে, এদিকে যেমন এ ছিল এর সাথে বি, আর এদিকে বি এর সাথে সি, এইভাবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে যে তো আমি ওখানে যেমন কোয়েশ্চেনগুলো যখন ছিল তখন দেখে নেবে a/b b/c এইভাবে দেওয়া ছিল, কিন্তু এখানে কী হয়েছে সমান চিহ্ন চলে এসেছে। তাহলে এই সমান চিহ্ন থেকে কীভাবে আবার অনুপাতে নিয়ে যাবো, তাই না, আমাকে এই ফরম্যাটটাই নিয়ে যেতে হবে, তবেই না, মানে a/b b/c এই ফরম্যাট আমাকে তৈরি করতে হবে, তবেই না আমি এটা তৈরি করতে পারবো বা এটাই যেতে পারবো। তো আমার কাছে এখানে সমান চিহ্ন আছে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আমি একটু আগেই বলেছিলাম এরকম দুটো যদি সম্পর্ক থাকে, মানে আগের কোয়েশ্চেন দিয়ে আমি ডিসকাস করে চলে এসেছি,
এরকম যদি মাঝখানে সমান চিহ্ন তাহলে কী করতে হয়, ইন জেনারেল প্রসেস যেটা ছিল লসাগু করতে হয়, অথবা যেহেতু দুটো আছে সেক্ষেত্রে ভ্যালুগুলো খালি চেঞ্জ হয়ে যাবে, মানে ঘুরে যাবে, মানে এ এর ভ্যালুটা কত হয়ে যাবে 3 আর বি এর ভ্যালুটা কত হবে ঘুরে যাবে, বি এর ভ্যালুটা হয়ে যাবে 2, মানে রেশিওটা কত 3:2, আর এটা কত হয়ে যাবে বি এর ভ্যালু হয়ে যাবে 5, সি এর ভ্যালু হয়ে যাবে 4, উল্টে যাচ্ছে জাস্ট। তাহলে এখানে বসিয়ে দাও 3:2 আর এটা 5:4 হয়েছে। এবার এখানে 2 আর এখানে 5, তাহলে রেশিওটা 3, 5, 15, 10, 8 হয়েছে। যা চাই তাহলে 15, 10, 8, তোমার কি এখানে কী অ্যান্সার চাইছে A:C, মানে 15:18, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, ভালোভাবে দেখে নাও কীভাবে করলাম। এখানে কিন্তু একটা জিনিস জানলে যে দুটো থাকলে কি, মানে তখন আর লসাগু করছি না, জাস্ট ঘুরিয়ে দিচ্ছে ভ্যালুটা, ঠিক আছে, এইভাবে চলে গেল, দিয়ে টেবিল করে বসিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কী বলেছে, দুটো সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের 75%, তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত? আচ্ছা, ধরো দুটো সংখ্যা আমি নিয়ে নিচ্ছি XY, আমার সুবিধার্থে তুমি যা খুশি PQ নিতে পারতে, AB নিতে পারতে, ঠিক আছে। এবার কী বলেছে এদের, আচ্ছা বড় হচ্ছে কি X গ্রেটার দ্যান Y, বড় হচ্ছে এটা হলো। এবার কী বলেছে যে এদের পার্থক্য কী বলেছে, সেই পার্থক্যটা কী বলেছে যে তাদের যোগফলের 75%, 75%, এই তো। আচ্ছা, তো মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে তোমাদের কাছে মেথড জানাই আছে, এই তো। কী করতে হবে তার আগে আমি বলে দিই এটাকে কিছু চেঞ্জ করব। আচ্ছা, X - Y এটাকে লিখতে পারবো তো, যে এটা গুণ দিয়ে দিলাম, এর মানে 75% মানে 75/100। আচ্ছা, এই যে 100টা এখানে নিচে আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে লিখে যাও, গুণ হয়ে যাবে, কারণ X - Y এর সাথে গুণ করে দিলাম 100, আর এটা X + Y এর সাথে গুণ করে দিলে কত হচ্ছে 75 হয়েছে। আচ্ছা, আরও একটা কী করা যাবে, যে মাঝখানে সমান চিহ্ন থাকলে কি বলেছিলাম উপরে উপরে কাটাকাটি যাবে। আচ্ছা, বা এখানেও তুমি কাটাকাটিটা করে নিতে পারতে। আচ্ছা, এখানেও কাটাকাটিটা আমি দেখে নিই, 3 × 25 = 75, এটা হয়ে গেল। বা এখানেও যদি কাটাকাটি হয় সেটা কত হবে 4, এটা 3, দিতে হবে। আচ্ছা, তাহলে কী জানালো আলটিমেটলি ব্যাপারটা X - Y × 4, বা এখানেও যদি করে নিতে পারতো তাহলে 4টা এদিকে চলে যেত, এটা হতো, আর এদিকে X + Y × 3 হয়েছে। আচ্ছা, এবার আমাকে বলো, একটু আগেই দেখলে যে এরকম দুটো মাঝখানে যদি সমান চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে কী হয়ে যায় ভ্যালুগুলো, মানে যেহেতু দুটো আছে এখানে, তাই তো, মানে এরকম আরও একটা সমান চিহ্ন দিয়ে দেওয়া নেই, সেক্ষেত্রে তখন লসাগু করতে হতো, কিন্তু যেহেতু দুটো দেওয়া আছে, এরকম দুটো পার্ট দেওয়া আছে, মাঝখানে সমান চিহ্ন এদিকে দুটো পার্ট দেওয়া আছে, সেক্ষেত্রে কী বলেছিলাম ভ্যালুটা ঘুরে যায়, মানে X + Y এর ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু ঘুরে গিয়ে কত হয়ে যাবে 4, আর এদিকে X - Y এর ভ্যালু কত হয়ে যাবে 3। এইবার তোমাকে কী বলেছে যে বড় সংখ্যা ছোটো সংখ্যার অনুপাত কত, এটা বার করে নেবে। এটা পার্সেন্টেজে আমি এরকম দেখিয়েছিলাম একটা অঙ্ক, তাও বলে দিচ্ছি, এটা কাটাকাটি করে চলে যাবে, যোগ বিয়োগ করলে 2x এর মান কত হবে 7, তখন x এর মান 7/2, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার এখানে x এর মান যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দেখে নেবে, অথবা এইভাবেও করা যায়, আমাকে এখানে তো ওয়াইটা কেটে যাচ্ছে, আমি যদি এক্সটাকে কাটতে যাই তাহলে কি হবে, সাইনটাকে চেঞ্জ করাতে হবে, এই যে এটা প্লাস এটা মাইনাস করে দিলাম, তাহলে এটা মাইনাস করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তো এটা কেটে যাবে, তখন এটা যোগ হয়ে যাবে, কত হবে 2y = 1, ওয়াইয়ের মান কত 1/2। তাহলে এবার আমাকে বলো, তাহলে x = y কত হয়ে যাচ্ছে, x এর মান হচ্ছে 7/2, এটা 1/2, এই যে 2 2 কেটে গেল, কত হলো 7:1, এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এইভাবে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস বলে দিই, আর একটা শর্টকাট এখানে দেখে নাও, জানবে
যেটা সিম্পলিফিকেশনের ক্ষেত্রে সময় তো বলে থাকতে পারি, তো এখানে আরও একবার রিমাইন্ড করে দিচ্ছি আমি যদি বলে থাকি, অথবা কেউ যদি না জেনে থাকে, না বলে থাকি, নতুন একটা জিনিস জানবে। দেখে নাও, এই যে সম্পর্কটা এসেছিলো, এই যে সমীকরণটা এসেছিলো, এখানে কি দেখাচ্ছে, দুটো সংখ্যার যোগফল, আর এটা দুটো সংখ্যার ঠিক বিয়োগফল। দুটো সংখ্যার যোগফল 4 আর এটা বিয়োগফল 3, দুটো সংখ্যাই কিন্তু আছে। মানে এখানে এক্সের সাথে কিন্তু আরও কোনো সংখ্যা নেই, মানে 5x নেই বা 3y নেই, এরকমভাবে নেই, জাস্ট দুটো সংখ্যা x প্লাস ওয়াই, মানে এখানে যোগফল হয়েছে, এখানে বিয়োগফল আছে, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল। যদি এইভাবে থাকে তাহলে কী বলছে, বড় সংখ্যাটা বার করতে হলে এই দুটোকে জাস্ট যোগ করবে, যে এটা 4 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেয়, 4 আর 3 যোগ করে কত 7, 7 দিয়ে 2 দিয়ে ভাগ করে 7/2। আর ছোটো সংখ্যাটা বার করতে হলে এই দুটোকে বিয়োগ করবে, 4 থেকে 3 বিয়োগ করলে কত 1 দিয়ে 2 দিয়ে ভাগ করে 1/2, এইভাবে হয়। ঠিক আছে, তাহলে বড় কিছু জানলে এরকম যদি থাকে, তাহলে বড় সংখ্যা বার করতে হলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, ছোটোটা বার করতে হলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, হয়ে গেল। এরকম চলে আসবে আলটিমেটলি। যাই হোক, যেদিক দিয়ে যাও তুই এটা আসবি। এইবার আমি কি বলেছিলাম, এরকম থাকলে এটা গুণ হয়, এটা গুণ হয়, এইভাবেও করতে পারো। অথবা যদি ইস-টু থাকে, অনুপাত থাকে, তাহলে কী হয়, উপরে উপরে কাটাকাটি যায়, নিচে নিচে কাটাকাটি যায়। তাহলে সেই জন্য আমি এক্ষেত্রে কিন্তু 2 দিয়ে কেটে দিয়েছি। হয়েছে, ধরো 5/9 ইস-টু তোমার হচ্ছে 25/18, এরকম ধরো আছে। তাহলে উপরে এটা 5 5 25 আর 9 দুগুণে 18, এরকমও কিন্তু লিখতে পারতাম। তাহলে এদিকে কেটে গিয়ে 1 আর এদিকে 5/2, এই 2 আবার এদিকে উঠে যদি যেত তাহলে 2 1 2 আর এদিকে শুধুমাত্র 5, 2:5, এটার অ্যান্সার হতো। তো এই জায়গাটাও আবার জানার, অনেকে এই ধরনের জিনিসগুলোও হয়তো না জেনে থাকবে। তো যাই হোক, তো আমি এক্ষেত্রে এই অ্যান্সারটা এইভাবে দেখিয়ে দিলাম, যে এরকম দুটো সংখ্যার যোগফল করে 2 দিয়ে ভাগ, মানে দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল যদি থাকে, তাহলে বড়োটা বার করতে হলে কী করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটোটা বার করতে হলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এভাবেও করা যায়। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে, 7:1। ওকে, বড় আর ছোটো বলেছে, হ্যাঁ বড় সংখ্যা ছোটো সংখ্যা বলেছে, সেই জন্য 7:1। ছোটো সংখ্যা বড় সংখ্যা বললে তাহলে 1:7 হতো। যদি বলতো যে ছোটো সংখ্যা ও বড় সংখ্যার অনুপাত, তাহলে 1:7 হতো। এখানে কিন্তু বলেছে যে বড় সংখ্যা ও ছোটো সংখ্যার অনুপাত, সেই জন্য 7:1 অ্যান্সার আমরা লিখে আসবো। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10 কী বলেছে, টোটাল 840 জন শ্রমিক আছে। 840 জন শ্রমিকের একটি আইসক্রিম কারখানায় পুরুষ আর মহিলার অনুপাতটা দেওয়া আছে কত, 5:7। মানে পুরুষ যদি 5 হয়, মহিলা কত হয়ে যাবে, সেটা 7। ঠিক আছে, অনুপাতের হিসেবে ডিস্ট্রিবিউশনটা করে এটা হয়েছে। আর টোটাল কতজন আছে পুরুষ আর মহিলা মিলিয়ে ওই আইসক্রিম কারখানায়, টোটাল 840 জন। এখন কি বলেছে, অনুপাতটা যদি 1:1 মানে সমান করতে হয়। 1:1 মানে কি, সমান, মানে পুরুষও যা মহিলাও তাই হয়ে যাবে। তাহলে পুরুষ কতগুলো যোগ দিতে হবে, কত পুরুষ যোগ করতে হবে, এই হচ্ছে ব্যাপার কোয়েশ্চেনটা। ওকে, আচ্ছা তাহলে দেখে নাও, এই ধরনের অঙ্ক টাইপ 1-এর ক্ষেত্রে মানে করে এসেছো। ঠিক আছে, মানে একটা আনুপাতিক ভাগার দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকটা পার্ট কত সেটা কীভাবে বার করে সেটা জেনে এসেছো। যেমন পুরুষ আর মহিলা মিলিয়ে টোটাল কত, 840, এই তো। তাহলে এখানেও আমি তো অনুপাতে টোটালটা কত সেটা দেখে নেবো। টোটাল কত, সেটা 12, 5-এর সাথে 12, তাহলে 12 মানে 840। আচ্ছা, 1 মানে কত হয়ে যাবে, তাহলে 7 × 84 মানে 70 হয়ে যাবে। তাহলে আমাকে বলো, তাহলে 5 মানে 1 মানে যদি 70 হয়, 5 মানে কত হয়ে যাবে, 350। 7 মানে কত হয়ে যাবে, 490, এই তো হয়ে গেল। আচ্ছা, এইবার আমি দেখতে পাচ্ছি কি, পুরুষ আর মহিলা এখন সমান করতে হবে। তার মানে পুরুষ যোগ করতে হবে, মহিলা কিন্তু নয়। মহিলা তার মানে যা থাকার তাই থাকবে। আচ্ছা, মহিলা এখন কত, 1, তার মানে সেটা 490, মানে মহিলা আমি যোগ করিনি, মহিলা যা ছিল তাই থাকবে, মানে 490 থাকবে। সেই 490 মানে সেটা কত, এখন 1-এর ভ্যালু, তাহলে এই 1-এর ভ্যালুও তো 490 হবে, তাই তো নাকি। এই 1 অনুপাতে এখন এই 1 মানে যদি 490, মানে মহিলা কিন্তু সেম থেকে যাচ্ছে, মহিলা কিন্তু যোগ হয়নি। আগেও 490 ছিল, এখনও 490, সেটা অনুপাতে সেটা কত, 1 কিন্তু। তাহলে এখানেও 490 মানে 1। তাহলে ভালোভাবে দেখে নাও ডিফারেন্সটা কোথায় হয়েছে, এখানে হয়েছে।
ঠিক আছে, তার মানে 350 পুরুষ ছিল, সেখানে মহিলা এখন পুরুষ হয়ে গেছে 490। তাহলে কত যোগ করেছি আমি? 140। মানে এটা যোগ দেখে নেবে কত যোগ করেছি। তাহলে যোগ হচ্ছে কত? 140 পুরুষ যোগ করতে হবে। ওকে, তাহলে কিন্তু অনুপাতটা সমান হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। এইভাবে অঙ্কটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 আর 15, 14 আর 15, ঠিক আছে, একই টাইপের। তো আমি একই টাইপের যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোকে একসাথে করাচ্ছি, ঠিক আছে, দুধারে রেখে কোয়েশ্চেনগুলো সলভ করি যাতে তোমার চিনতে সুবিধা হয়, ঠিক আছে, বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি দেখাচ্ছি। তো 14, 15 একই টাইপের কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ পড়ে দেখে নেবে দুটো কোয়েশ্চেনের যে একই টাইপের কোয়েশ্চেন, দু একটা জায়গায় একটু এদিক ওদিক হচ্ছে। আচ্ছা, সেটা আমি বলে দিচ্ছি। তো সবার ফার্স্টে 14 আর 15-র মধ্যে কোয়েশ্চেন দুটোর মধ্যে কি ডিফারেন্টটা দেখবে, ঠিক আছে, মানে একই টাইপ, মানে ভাষা একই রকম, কিন্তু দু এক জায়গায় চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো দেখাবো যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, চেঞ্জটা কী আছে দুটো কোয়েশ্চেনের মধ্যে, ডিফারেন্টটা কোথায় আছে? দেখতে পাচ্ছি যে 1 টাকা 50 পয়সা 25 পয়সা 14টাতে আছে। আচ্ছা, 14 কোয়েশ্চেনটা কী আছে? 1 টাকা আছে, আচ্ছা 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে, এই তো। আচ্ছা, এটার মূল্যের অনুপাতটা বলে দেওয়া আছে। আচ্ছা, আর এটাতে আছে 15টাতে আছে 50 পয়সা আছে, 25 পয়সা আছে, আর কী আছে? 10 পয়সা আছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি ডিফারেন্টটা কোথায়? যে 14টাতে বলা আছে মূল্যের অনুপাত। কিসের অনুপাত? মূল্যের অনুপাত, হয়েছে। আর এখানে কিসের অনুপাত দেওয়া আছে? সেটা হচ্ছে কি সংখ্যার অনুপাত, হয়েছে। তাহলে ডিফারেন্টটা কোথায়? এটা মূল্যের অনুপাত, এটাতে সংখ্যার অনুপাত, হয়েছে। তো যেমনভাবে বলেছে ঠিক সেমনভাবে সাজিয়ে নিচ্ছি। 14 অঙ্কটাই বলেছে মূল্যের অনুপাত কি 13, 11, আচ্ছা, আর 7, এই হচ্ছে ব্যাপার। আর 15টাতে কী আছে? সংখ্যার অনুপাত 2:3:5, এই তো। আচ্ছা, আর এখানে বলেছে মোট 378টি মুদ্রা, আর এখানে কি বলা আছে? যে টোটাল 90 টাকা, এই তো। তাহলে ডিফারেন্টটা কোথায়? যেখানে মূল্যের অনুপাত দেওয়া আছে সেখানে মোট কতগুলো সংখ্যা সেটা বলেছে, আর যেখানে সংখ্যার অনুপাত দেওয়া আছে সেখানে টোটাল কতগুলো টাকা সেটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো তুমি আগের দিনের ক্লাসে তো দেখে নেবে অনুপাতিক যে ভাগাহারটা যে থাকছে, মানে আনুপাতিক যে ডিস্ট্রিবিউশনটা থাকছে সেটা কাকে রিপ্রেজেন্ট করছে সেটা আগে দেখব। এখানে যেমন 15 নম্বর কোয়েশ্চেনে যে অনুপাতের যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেটা কিন্তু সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু টাকাকে নয় এখানে। আর এখানে যে কিন্তু মূল্যের অনুপাত, মানে মূল্য মানে কি টাকার অনুপাত দেওয়া আছে, মানে টাকা অনুপাতকে রিপ্রেজেন্ট করছে, যে এটা অনুপাতিক যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেটা কিন্তু সংখ্যাকে নয়। তাহলে তোমার মনে কি জাগবে? যে সংখ্যাটাকে আমি টাকায় চেঞ্জ করব, আর এখানে টাকাটাকে সংখ্যায় চেঞ্জ করব, তাহলে আমি কম্পেয়ার করতে পারবো। তাহলে সেটাই আমি করব, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে সংখ্যা থেকে এখানে তাহলে মূল্য বা টাকায় যাব, বুঝছে, মূল্য বা টাকায় যাব, আর এখানে মূল্য দেওয়া আছে কোথায় যাব? সংখ্যায় যাব। আচ্ছা, আমাকে বলো কিভাবে চেঞ্জটা করব, ঠিক আছে। হ্যাঁ, আমাকে তাহলে এই চেঞ্জটা করতে হবে, যেখানে মূল্য আছে সেখান থেকে চেঞ্জ করে সংখ্যায় নিয়ে যেতে হবে, তবেই আমি এই যে ডিস্ট্রিবিউশনটা আমি করতে পারবো, নিতে পারবো। আর এখানে সংখ্যা আছে সেটাকে মূল্য বা টাকায় নিয়ে দেবো, তবেই আমি কম্পেয়ারটা করতে পারবো, এই হচ্ছে ব্যাপার। অ্যান্সার আমি পরে আসি। অ্যান্সার প্রত্যেকটাতে বলেছে যে কতগুলি, মানে এটা আলটিমেটলি সংখ্যায় জিজ্ঞাসা করেছে। তো যাই হোক, তো আমাকে কিন্তু আগে এই চেঞ্জটা করতে হবে, তবে আমি কিন্তু এই অনুপাতিক ডিস্ট্রিবিউশনের সঙ্গে কম্পেয়ার করতে পারবো। আচ্ছা, আমাকে বলে এবার আমি কি দেখতে পাচ্ছি মূল্যের অনুপাত, মানে টাকা, মানে 1 টাকা আছে 13 টাকা, মানে 1 টাকার কয়েন যদি এক সাইডে করা হয় সেখানে দেখাবে 13 টাকা হচ্ছে। তাহলে আমাকে বলো যে 1 টাকার কয়েন তাহলে কতগুলো লাগবে, মানে কতগুলো সংখ্যা চাই 13 টাকা হতে হলে? তাহলে 13টা।
এবার 50 পয়সার কয়েনকে যদি এক সাইডে নিয়ে যায়, সেখানে দেখা যাচ্ছে কি 11 টাকা মূল্য, মানে 11 টাকা আছে, তাহলে কতগুলো লাগবে? সেটা কিন্তু 22টা লাগবে, কারণ দুটো 50 পয়সা মিলিয়ে কিন্তু 1 টাকা। আচ্ছা, এখানে 25 পয়সাগুলোকে যদি এক সাইডে করা হয় তাহলে দেখতে পাচ্ছি 7 টাকা, তাহলে কটা লাগবে? 28টা লাগবে। ভালোভাবে দেখে নেবে, কারণ 4টে 25 পয়সা নিয়ে কিন্তু 1 টাকা, তাহলে 7 টাকা হতে হলে 28টা লাগবে, 4 টাইমস হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে চেঞ্জটা, এইটা কিন্তু তোমাকে মাইন্ডে ভাবতে হবে যে টাকার অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, টাকাতে আছে, মানে 13 টাকা হচ্ছে, সেটা 1 টাকা মিলিয়ে মানে 13টা লাগবে। এটা 11 টাকা হচ্ছে, 11 টাকা মূল্য হচ্ছে, তাহলে 50 পয়সা কতগুলো লাগবে? দুটো 50 পয়সা মিলে যেহেতু 1 টাকা হয়, সেই জন্য 22টা লাগবে। আর এটা 4টে 25 পয়সা মিলে যেহেতু 1 টাকা হয়, সেই জন্য 28টা লাগবে। এই হচ্ছে ব্যাপার। তো সংখ্যার ডিস্ট্রিবিউশনটা পেয়ে গেছি, আর এখানে আমার টোটাল সংখ্যাই দেওয়া আছে। এইবার আমরা করে এসেছি এই ধরনের অঙ্ক, ঠিক আছে। টোটাল সংখ্যা যেহেতু দেওয়া আছে, তাহলে টোটাল আমরা সংখ্যা কত সেটা দেখে নেব। কত দেখতে পাচ্ছি? 50 আর 13, 28 আর 22 হচ্ছে 40, 50 আর 13, 63, তাহলে টোটাল 63টা মানে 378টা, ঠিক আছে। তাহলে 1 মানে কত হয়ে যাবে? 378/63, বুঝছে? এটা কত দেখা গেল? 6, তাহলে 1 ইউনিটের ভ্যালু 6টা। আচ্ছা, এইবার কি চেয়েছে দেখে নাও, 50 পয়সার কতগুলো মুদ্রা? 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা দেখতে পাচ্ছি? 22 ইউনিট। তাহলে 1 মানে যদি 6 হয়, তাহলে 22 মানে কত হয়ে যাবে? 132টা। এটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। কারণ এখানে আর কোনো কিছু নেই, আর কোনো স্টেপ করতে হবে না, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার 15টাতে আমরা চলে যাচ্ছি। আমাকে বলো যে এখান থেকে আমি টাকায় চেঞ্জ করতে হবে, কারণ এখানে কি দেওয়া আছে? যেহেতু টাকাতে চেঞ্জ করতে বলছে, ঠিক আছে। এইখানে দেখেন এই জায়গাটা ঝামেলা করা হয়ে আছে। যদি সংখ্যার অনুপাত, মানে অঙ্কটা যদি এরকম থাকতো যে সংখ্যার অনুপাত দেওয়া আছে আর তোমাকে টোটাল ধরো এরকম 378টি কয়েন বলে দিল, সেক্ষেত্রে তো আর চেঞ্জ করার দরকার নেই, কারণ অনুপাতিক যে ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে সেটা সংখ্যাতেই দেওয়া আছে, আর ধরো 378টাই কয়েন দেওয়া আছে, মানে এই কোয়েশ্চেনটার মতো। এখানে যেমন টাকাতেই আছে না, এখানে তো টাকা দেওয়া নেই 378, তাহলে তো আর ওরকম চেঞ্জ করার দরকার নেই, মানে সংখ্যা থেকে আমি টাকা চেঞ্জ করব না, ঠিক আছে। যে টোটালটা তখন করে নিয়ে 3 আর 2 5, 5 আর 10, 10-এর সাথে কম্পেয়ার করে চলে যেত, কিন্তু এই ক্ষেত্রে আর হবে না, কিন্তু অঙ্কটা টাকাই বলেছে, তাহলে আমি আগে টাকাই নিয়ে যাবো, তারপর আবার ঘোরাবো পরে। আচ্ছা, আমাকে বলো, আমি দেখতে পাচ্ছি কি 50 পয়সার কয়েন কটা আছে? দুটো, ক টাকা হবে? 1 টাকা হবে। 25 পয়সার কয়েন কটা আছে? 3টে আছে, মানে 75 পয়সা হবে, এই তো 75 পয়সা মানে কত টাকা? 3/4 টাকা হয়েছে। আর 5টা যেহেতু 10 পয়সা, মানে ক টাকা? 50 পয়সা, মানে কত? সেটা হাফ হয়েছে। এইভাবে হ্যাঁ, যেটা বলছিলাম যে এক্ষেত্রে যেহেতু টাকাটা দেওয়া আছে, মানে সংখ্যার অনুপাত অথচ টাকাই আছে, সেই জন্য সংখ্যা থেকে আমাকে টাকায় চেঞ্জ করতে হচ্ছে। যদি এটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং এখানে টোটালটা সংখ্যাতেই থাকতো, তাহলে সেক্ষেত্রে কোনো চেঞ্জ করতে হতো না, ঠিক আছে। এখানেও সেরকম, যদি মূল্যের অনুপাত দেওয়া আছে, যদি টোটালটা মূল্যেতেই থাকতো, ঠিক আছে, মানে ধরো 378 না থেকে এরকম 90 টাকা থাকতো, তো সেক্ষেত্রে আর কোনো ঝামেলা ছিল না, এরকম চেঞ্জ করার দরকার ছিল না, এরকম কম্পেয়ার করে চলে যেতাম টোটালটার সাথে মিলিয়ে, কিন্তু এক্ষেত্রে করতে হচ্ছে। যাই হোক, তো এখানে আমি করলাম, যেমন দুটো 50 পয়সা থাকলে ক টাকা হয়? 1 টাকা। 3টে 25 পয়সা থাকলে কত হয়? 75 পয়সা, মানে 75 পয়সাকে টাকায় চেঞ্জ করে দেখবে 3/4 হবে। আচ্ছা, এটা 50 পয়সা মানে কত? সেটা অর্ধেক, তাই তো, মানে হাফ। আচ্ছা, এইবার আমি বলে দিই, দেখে নাও যে তোমার বলেছিলাম যে এরকম ভগ্নাংশের অনুপাত থাকলে কি করতে হয়? এরকম ভগ্নাংশের অনুপাত থাকলে কি করতে হয়? যে ভগ্নাংশের অনুপাত কিন্তু আমি লিখতে পারবো না, হয়েছে। ভগ্নাংশের অনুপাত থাকলে কি করতে হবে? ভগ্নাংশের অনুপাত কিন্তু লিখতে পারবো না, সেক্ষেত্রে কী করতে হবে? যে হরগুলো লসাগু করতে হবে। তাহলে মানে ভগ্নাংশের অনুপাতকে আমি লিখতে পারবো না, তো ভগ্নাংশের অনুপাতকে চেঞ্জ করে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তো তার জন্য কী করতে হবে? যে হরগুলো লসাগু করতে হবে। তাহলে হরে কী আছে? এখানে 4 আছে আর এখানে 2 আছে, তো এর নিচে তো কিছু নেই, তাহলে 4 আর 2 লসাগু করে দিলাম। হরগুলো যেহেতু লসাগু করে, 4 আর 2 লসাগু করলে কত হবে? 4ই হবে। সেই 4 কী করতে হবে? এবার উপরে প্রত্যেকটার সাথে গুণ করতে হবে, যেমন 1-এর সাথে 4 হবে, আর এখানে 3/4-এর সাথে 4 হবে,
আর এখানে 1/2 এর সাথে 4 হয়, এই হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে কত হচ্ছে অনুপাতটা বা মূল্যের 4:3:2 হয়েছে। তাহলে এবার বলো টোটাল কত হচ্ছে, 4 আর 3 7 আর 2 9। সেই 9 মানে টোটাল টাকা কত, এটা হচ্ছে 90। ওকে, তাহলে 9 মানে 90। ওকে, হ্যাঁ যেটা বলছিলাম যে টাকায় আমি অনুপাতটা বার করে নিয়েছি 4:3:2। তা টোটালটা কত, 4 আর 3 7 আর 2 9, 4 আর 3 7 আর 2 9, টোটাল হচ্ছে 9 ইউনিট। সেই 9 ইউনিট মানে টোটাল টাকায় কত 90 হয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 10 টাকা করে। আচ্ছা এবার আমি বলি তার মানে এটা আছে কত 4 মানে 40 টাকা, 3 মানে এটা তাহলে 1 মিনিটে যেহেতু 10 তাই 4 মানে 40, 3 মানে 30 টাকা, 2 মানে সেটা 20 টাকা। এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। আচ্ছা এবার কোয়েশ্চেনে এভাবে চলে যাচ্ছে, এখান থেকে আবার সংখ্যায় যেতে হবে। তোমার কতটা যেতে হচ্ছে বুঝতে পারছো, কিন্তু যদিও আমি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারছি বলে এতটা সহজ হয়ে যাচ্ছে। তো কী বলেছে এবার যে 25 পয়সার কতগুলি কয়েন আছে। আচ্ছা আমি কি দেখতে পাচ্ছি 25 পয়সা, 25 পয়সা কতগুলো, কত টাকা আছে 30 টাকা আছে। 25 পয়সা মিলে টোটাল কত টাকা আছে 30 টাকা আছে। এবার আমাকে বলো 1 টাকা হওয়ার জন্য 25 পয়সা কটা লাগবে, 4টে। তাই 30 টাকার জন্য কতগুলো লাগবে 120টা, হয়েছে 120টা 25 পয়সা লাগবে। যেহেতু হ্যাঁ 15টা 25 পয়সার কয়েন কতগুলো আছে, তাহলে 30 টাকা হচ্ছে 25 পয়সা গুলোকে যদি এক সাইডে করা হয় টোটাল 30 টাকা দেখাবে। এবার 1 টাকার জন্য মানে 25 পয়সা 4টে লাগে, তাই 30 টাকার জন্য টোটাল কটা লাগবে, এই যে গুণ করে দিলাম 120টা। এইভাবে এই দুটো অঙ্কর মধ্যে ডিফারেন্টটা বুঝতে পারছো। এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ করাতে হবে, এইগুলো কিন্তু মাইন্ড রাখবে। ওকে, এইভাবে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20 হচ্ছে পার্সেন্টেজেরই কোয়েশ্চেন। সেক্ষেত্রে খানিকটা অনুপাতের মানে 20% পার্ট অনুপাত জুড়ে আছে কিছুটা, ম্যাক্সিমামটা বলা যায় এটা কিন্তু পার্সেন্টেজের কোয়েশ্চেন। আচ্ছা আমি ওটা পার্সেন্টেজের ক্ষেত্রে দেখাতে পারিনি, তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তো কী বলেছে, একজন ব্যক্তি তার আয়ের এত % খরচা করছে, যে 66.2/3% খরচা করে দিচ্ছে, দিয়ে প্রতি মাসে 1200 টাকা করে সঞ্চয় করছে। তাহলে তার মাসিক খরচা কত, এই তো পুরোটাই কিন্তু মাসিক নিয়েই আলোচনা করছে, মানে প্রতি মাসে মানে মাসের রেসপেক্টে আলোচনা হচ্ছে। তো এত % খরচা মাসেতে, তাহলে এটাকে যদি ভাঙতে হয় পার্সেন্টেজকে, তাহলে কী করতে হবে, এটা গুণ করবো আর দিয়ে এটা যোগ করবো, মানে কত হবে 200/3 এত পার্সেন্টেজ। আচ্ছা পার্সেন্টেজ ভাঙলে কী হবে, নিচে একটা 100 চলে আসবে, মানে 3 এটা 100 চলে এলে 300, এটা 200, কথা যাবে 2/3। ঠিক আছে, তারপরে 2/3 খরচা করে দিচ্ছে। ঠিক আছে, কার খরচা করে, তার আয়ের 2/3 খরচা করছে। এখন 66.2/3% এটাকে যদি ভাঙা হয় তাহলে দেখতে পাচ্ছি 2/3। তার মানে কোয়েশ্চেনটা তার মানে এখন কি তৈরি হয়ে যাবে, যে একজন ব্যক্তি তার আয়ের 2/3 খরচা করে দিচ্ছে। তাহলে আমাকে বলো তার মানে 3 যদি এখন, আচ্ছা এখানে লিখছি না, এখানে লিখছি 3 যদি এখন আয় হয়, তার খরচা হচ্ছে কত 2 হচ্ছে। তাহলে আমাকে বলো সঞ্চয় কত, অবভিয়াসলি 1। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে এই জায়গাটা দেখানোর জন্যই 3 যদি মানে এখন লাইনটা যেটা তৈরি হয়ে যাচ্ছে এরকম পার্সেন্টেজটা ভেঙে নেওয়ার পর, যে একজন ব্যক্তি তার আয়ের 2/3 খরচা করছে, তাহলে 2/3 মানে 3-এর মধ্যে 2 খরচা করছে, মানে 3 যদি আয় হয় খরচা করছে কত 2, তাহলে সঞ্চয় কত হচ্ছে 1। সেই সঞ্চয় টাকায় কত, এক্স্যাক্ট ফিগার 1200 টাকা, এই তো হলো। তাহলে খরচা কত, সেটা 2, তাহলে 2 মানে কত 12 দুগুণে 2400 টাকা। ওকে, তাহলে 2400 টাকা তার খরচা। যদি বলতো যে আয় কত, তাহলে 1 মানে যেহেতু 1200, 3 মানে 3 12 3600 টাকা। ওকে, এইভাবে। তো 20-এর অ্যান্সারটা কত হবে, খরচা বলেছে 2400 টাকা। ওকে, যদি আয় বলতো তাহলে 3 12 3600 হতো। তো যাই হোক এখানে অ্যান্সার 2-এর অ্যান্সার, 20-এর অ্যান্সার 2400 টাকা হবে, মাসিক খরচা 2400 টাকা। ওকে, আচ্ছা নাও এবার যেটা বলবো সেটা হচ্ছে কি সমানুপাত। ঠিক আছে, আচ্ছা সমানুপাত মানে কি, মানে সমান অনুপাত, যেটা বলা হচ্ছে ইংরেজিতে প্রপোর্শন। প্রপোর্শন মানে হচ্ছে আবার ইকুয়াল রেশিও। ঠিক আছে,
মানে সমান অনুপাত হবে, মানে ইকুয়াল রেশিও হবে, মানে অনুপাতকে সমান করাতে হবে। তাহলে আমাকে বলো অনুপাত করাতে হলে কমপক্ষে কটা রাশি লাগবে? দুটো রাশি, ঠিক আছে। এইবার তাহলে সমানুপাত করতে হলে কমপক্ষে কটা রাশি লাগবে? চারটে। ধরো এ বি সি ডি এরকম চারটে রাশি আছে। তো ফার্স্টে আমি এ আর বি এর অনুপাত আর সি আর ডি এর অনুপাত করলাম। এইবার অনুপাত হয়ে গেল, এবার কী বলেছে? সমান অনুপাত, ইকুয়াল রেশিও করতে হবে। তো এই যে হয়ে গেল। তো এটাকে যে প্রপোর্শন সাইনের ক্ষেত্রে এরকমভাবেও দেওয়া হয়, ঠিক আছে। তারপরের লাইনে আমরা লিখব এ ইস টু বি সমান সি ইস টু ডি, ঠিক আছে। এবার এই ইস টু থাকলে আমি কী বলেছিলাম? বাই দিয়েও লেখা যায় এ বাই বি সি বাই ডি, এই তো। এবার কী বললাম? এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে এ ইন্টু ডি, এটা সি ইন্টু বি হলো। এইভাবে লিখতে হবে। তাহলে প্রপোর্শনে থাকলে কি হবে? যদি কতগুলো রাশি প্রপোর্শনে থাকে তাহলে এইটা ফর্মুলাই চলে আসবে। তো এই ক্ষেত্রে আমি চারটে রাশি দেখেছি, চারটে রাশি প্রপোর্শনে আছে, সমান অনুপাতে আছে, তাহলে এটা আমার দাঁড়াবে। আচ্ছা, এবার আমি বলে দিই এগুলোকে কিছু টার্ম বলে, যেটাকে বলে ফার্স্ট প্রপোর্শন, এটাকে বলে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ঠিক আছে। মানে প্রথম সমানুপাতি, দ্বিতীয় সমানুপাতি, তৃতীয়, চতুর্থ সমানুপাতি হয়েছে। এটা হচ্ছে কি প্রথম সমানুপাতি, এটা কি চতুর্থ, ডি মানে চতুর্থ, সি মানে তৃতীয় সমানুপাতি, আর বি হচ্ছে কি দ্বিতীয় সমানুপাতি। এই হচ্ছে ব্যাপার। তো ফর্মুলাটা কি আসছে? যে প্রথম আর চতুর্থ, মানে ফার্স্ট আর লাস্ট, আর এদিকে সেকেন্ড আর থার্ড গুণ করলে যেটা হবে সেটা সমান। ফার্স্ট আর লাস্ট গুণ করলে যেটা হবে, সেকেন্ড আর থার্ড গুণ করলে সেটাই হবে। এই হচ্ছে ব্যাপার। তো প্রপোর্শনের জন্য এটা সমানুপাত থাকলে এইভাবে হয়। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে কোয়েশ্চেন হয়, এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, মিন প্রপোর্শন, যেটাকে বলা হচ্ছে মধ্য সমানুপাত। আচ্ছা, নামটা শুনেই মনে হচ্ছে একটা মিডিল ব্যাপার থাকবে, মধ্য, তাই তো নাকি? আচ্ছা, ধরো এ আর সি আছে, এদের বললো মধ্য সমানুপাতি, তাহলে মধ্য সমানুপাতিতে বি ধরলাম আছে, হয়েছে। এইবার আমাকে এরকম প্রপোর্শন দেখাতে হলে কি করতে হবে? এই যে এই মাঝখানে যেটা থাকবে সেটাকে রিপিট করাতে হবে, এটা হচ্ছে নিয়ম। মাঝখানে যে পড়ে যাবে সেই কিন্তু রিপিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার বলো এ বাই বি, তাহলে বি বাই সি, এটা এর মতো লিখতে হলে যে এস টু বি, বি ইস টু সি, তার মানে এ বাই বি, তার মানে কী দাঁড়াচ্ছে? বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, তার মানে বি ইকুয়ালস টু কী হবে? রুট ওভার এ সি। এই হচ্ছে ফর্মুলা, মিন প্রপোর্শনের জন্য এই ফর্মুলাটা দাঁড়াবে বি ইকুয়ালস টু রুট ওভার এ সি বা বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি, হয়েছে। আর তোমার এমনি চারটে সমানুপাত থাকলে এইভাবে ফর্মুলাটা হয়। ওকে, তো এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। এবার এই ওরিয়েন্টেড আমরা কিছু কোয়েশ্চেন দেখবো এই মেথডে, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার কোয়েশ্চেন নাম্বার 21, সমানুপাতের কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 21-এ কী বলেছে? খুবই সিম্পল কোয়েশ্চেন, ফর্মুলা মনে থাকলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো ফর্মুলা দিয়ে, মানে সমানুপাতের কোয়েশ্চেন মেনলি ফর্মুলা লাগবে। আচ্ছা, কী বলেছে? 10, 12, 15 চতুর্থ সমানুপাতি কত? আচ্ছা, তো প্রথম তিনটে সমানুপাত দিয়ে যেটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ সমানুপাতটা বার করতে বলেছে, ধরে নিলাম এটা এক্স আছে। তো চারটে এরকম সমানুপাত থাকলে কী বলেছিলাম কীভাবে করতে হয়? ফার্স্ট ইন্টু ফোর্থ আর এদিকে সেকেন্ড ইন্টু থার্ড, এটা হয়। তাহলে এক্সের মান কত হয়ে যাবে? 12 ইন্টু 15 বাই 10, তাই না? এটা এদিকে এলে ভাগ হয়ে যাচ্ছে। এবার কাটাকাটি করে 5 3 15, 5 2 10, এটা 6, ঠিক আছে, কেটে গেল, 3 6 18 হলো। এইভাবে, অথবা সেকেন্ড আর থার্ড গুণ করে দেখতে পাচ্ছি কত? 15 12 180 হবে, তার মানে 10 হয়ে আছে, আর কত গুণ করলে 180 হবে? তার মানে 18। এইভাবে করা যায়। তাহলে এক্সের মান 18, চতুর্থ সমানুপাতি 18। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, কী বলেছে? 6 ও 54 মধ্য সমানুপাতি, এই তো মধ্য সমানুপাতি, তার মানে 6 আর 54 মাঝখানে একটা নাম্বার থাকবে, ধরে নাও সেটা বি আছে, ঠিক আছে। তাহলে আমি কী বললাম? মধ্য সমানুপাতির জন্য কী ফর্মুলা ছিল? যে বি স্কোয়ার ইকুয়ালস টু কি 6 ইন্টু 54, এই তো এটা হয়েছে। তাহলে বি এর মানটা কী হবে? মধ্য সমানুপাতি, তার মানে এটা রুট করতে হবে 6 ইন্টু 54। আচ্ছা, কীভাবে এই রুটটা করবে দেখে নাও। এখানে যেহেতু 6 আছে, তাহলে আমাকে যেহেতু রুট করতে হবে, মানে দুটো সেম ফ্যাক্টর, সেই জন্য আমি সেম ফ্যাক্টর করার জন্য 54কে ভেঙে নিলাম। এই যে 6 একটা 9, তাহলে দুটো 6 থেকে একটা 6 আসবে,
আর এখানে 9-এর বর্গমূল কত 3, তাই 3 6 18, এগেন অ্যান্সার 18, 23 এইভাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22 কী বলেছে, 3 আর 39-এর তৃতীয় সমানুপাতিক কত, এই তো। আচ্ছা, প্রথম দুটো দেওয়া আছে কিন্তু তৃতীয় দেওয়া নেই, ধরে না তৃতীয়টা এক্স। এইবার দেখে নাও, মানে এখানে কোয়েশ্চেনটাতে 3টে সমানুপাত নিয়ে কাজ চালাচ্ছে। আচ্ছা, এদিকে যেমন কোয়েশ্চেন নাম্বার 23, ওখানেও কিন্তু 3টে সমানুপাত নিয়ে কাজ চলেছিল, মিডিলটা জিজ্ঞাসা করেছিল, মিডিলটা আমি বার করে দিয়েছি। এক্ষেত্রে 3টে সমানুপাত নিয়ে কাজ চালাচ্ছে, প্রথম দুটো দেওয়া আছে, থার্ডটা বার করতে বলেছে। আচ্ছা, 3টে সমানুপাত থাকলেই কী হয়ে যায়, মানে ওই যে মিন প্রপোর্শনালের মতো যে ফর্মুলা সেটা হয়ে যায়। তার মানে আমি বলতে পারি এটা স্কোয়ার মানে এখন কিন্তু এটা ইন্টু এটা, তাই না? তাহলে সেই অনুযায়ী তাহলে এক্সের মান, আচ্ছা এটাকে ঘুরিয়ে লিখছি, 3 × x মানে হচ্ছে 39 স্কোয়ার, মানে 39 স্কোয়ার মানে কত 39 × 39, এই তো। তাহলে এক্সের মান কী হবে 39 × 39/3, 3 × 39, এবার 39 আর 13 গুণ করতে হবে তোমার, 4 × 52, 520, আর এদিকে হচ্ছে 13 বাদ যাবে মানে 507, এটা গুণ করে দেখে নেবে, 507 হচ্ছে। তাহলে তৃতীয় সমানুপাতিকটা কত 507, ওকে। আচ্ছা, এবার তোমাদের 24 আর 25টা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা কোয়েশ্চেন সলভ করে নেবে। আচ্ছা, আর এদিকে আমি তোমার, হ্যাঁ ঠিকই আছে, 21, 22, 23 আমি করালাম। 24 আর 25টা হচ্ছে, 25-এর অঙ্কটা তোমার হচ্ছে ফার্স্টের 21-এর অঙ্কটার মতো, এটা হোমওয়ার্ক থাকবে। আর 24-এর অঙ্কটা এই যে 22 নম্বর অঙ্কের মতো এটা হোমওয়ার্ক থাকবে, এটা ঠিক আছে। তো আপাতত রেশিও চ্যাপ্টারটাও তোমাদের শেষ হয়ে গেল, মানে আজকে তোমাদের টাইপ 2 করিয়ে দিলাম, আগের দিন আমি টাইপ 1 করিয়েছিলাম। তো টোটাল টাইপ 1 আর টাইপ 2 যা যা কোয়েশ্চেন প্যাটার্ন হয়, কোয়েশ্চেন হয়, সেগুলো সব কিন্তু দেখানো হলো, ঠিক আছে। টোটাল 6টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে এইবার আমি একটা ঠিক করেছি যে এই 6টা চ্যাপ্টার যেহেতু শেষ হয়ে গেছে, 6টা চ্যাপ্টারের পর আমি একটা তোমাদের একটা মানে অনলাইন ক্লাস নেব, ঠিক আছে, যেভাবে গুগল মিটে আমি নিয়েছিলাম এর আগে, একটা মিট করে কোথায় কোথায় কার ডাউট আছে সেটা আমি দেখে নেব, সেই ডাউটগুলো ক্লিয়ার করার পর আমি একটা টেস্ট নেব, এই 6টা চ্যাপ্টারের উপর টেস্ট নেব ঠিক করেছি, ঠিক আছে। তারপর আবার টেস্ট নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল যেভাবে আবার আরও ক্লাস যেগুলো রিমেনিং আছে চ্যাপ্টার, সেগুলো আমি করাবো, ওকে। থ্যাংক ইউ ক্লাস।